নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাবো তারাপদ রায়ের একটি রম্য রচনা, সর্বানন্দের গল্প। এক, ভেজা চপ্পল। এই বর্ষায় সর্বানন্দ খুব সর্দি কাশিতে ভুগল। একটু জ্বরও হয়েছিল। মুঠো মুঠো প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে, বোতলের পর বোতল ব্র্যান্ডি গরম জল দিয়ে পান করে কোনো উপশম হলো না। কথায় বলে, সর্দি চিকিৎসা করলে ওষুধ খেলে 7 দিনে সারে, চিকিৎসা না করলে ওষুধ বিশুদ্ধ না খেলে সারতে 1 সপ্তাহ লাগে। কিন্তু পরিতাপের বিষয়, 1 সপ্তাহে বা 7 দিনে সর্বানন্দের সর্দি কাশি ঘুষঘুষে জ্বর সারল না। সর্বাণী একটু খুশিই হয়েছে, কারণ সর্বানন্দের নৈশ অভিযান বন্ধ হয়েছে। তবে সে বাসায় বসেই দেদার ব্র্যান্ডি পান করছে, তাতে অবশ্য সর্বাণীর আপত্তি নেই। কিন্তু কতদিন আর অকর্মার মতো বিছানায় শুয়ে থাকা যায়? 1 সপ্তাহ ছুটি নেবার পর সর্বানন্দ অফিস যাতায়াত করছে। বৃষ্টি এখনো কম বেশি হয়ে যাচ্ছে। সর্বানন্দ নিজের ইচ্ছার বিরুদ্ধেও হাতে একটা ছাতা রাখছে মাথা বাঁচাবার জন্য। কিন্তু শুধু মাথা বাঁচানোই যথেষ্ট নয়, বৃষ্টি এলে পায়ের জুতো জোড়াও ভিজে যায়। সর্দি জ্বরের রোগীর পক্ষে ভেজা জুতো মারাত্মক। সর্বানন্দ চেষ্টা করে পায়ের জুতো না ভেজাতে, কিন্তু সবসময় সম্ভব নয়। সেদিন অফিস থেকে বেরিয়ে মিনি বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে আছে, এমন সময় ধুমসিয়ে বৃষ্টি এলো। সে কি জলের তোড়, একেবারে যাকে বলে ছাতা ভাঙা বৃষ্টি। অফিসের কাছের এই বাস স্টপটার অসুবিধে হলো, এর ধারে পাশে কোথাও মাথা গোজার জায়গা নেই। ফুটপাত ধরে অন্তত 100 মিটার বড় কম্পাউন্ডওয়ালা পাঁচিল ঘেরা সাহেব কোম্পানির বাড়ি। তারপরেও কিছুটা ছুটে গিয়ে বড় রাস্তার মোড়, সেখানে দোকান টোকান গাড়ি বারান্দা ঢাকা জায়গা আছে। জোর বৃষ্টি আসতে সর্বানন্দ মোড়ের দিকে ছুটল। একটু ছুটতেই হাওয়ার ঝাপটায় শৌখিন ছাতাটা উল্টে গেল। সেই অবস্থাতেই দৌড়ে মোড়ে পৌঁছিয়ে সর্বানন্দ একটা গাড়ি বারান্দার নিচে আশ্রয় পেল। তখন জামা কাপড় ভিজে সপসপে, মাথার চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। কিন্তু সবচেয়ে সঙ্গীন অবস্থা হয়েছে পায়ের জুতো জোড়ার। মোজা শুদ্ধ মোকাসিন জোড়া চিপলে অন্তত 1 লিটার জল বেরোবে। সর্বানন্দ বর্ষার ঝোড়ো ঠান্ডা বাতাসে হি হি করে কাঁপতে কাঁপতে আশঙ্কা করতে লাগলেন, এখনই অধিকতর কম্প সহকারে জ্বর আসবে। এই সময়ই গাড়ি বারান্দার পিছন ফিরে তার নজর গেল। এই ভিড়ভাট্টার মধ্যে সেখানে চোখ গোল কাঁচের ভাঙা চশমায় ঢেকে এক বুড়ো মুচি খুব মন দিয়ে চপ্পল বানাচ্ছে। তার পিছনের দেওয়ালেও পেরেকের সঙ্গে কয়েক জোড়া নতুন চপ্পল ঝুলছে। পকেটের মানি ব্যাগ বের করে সর্বানন্দ দেখলেন 100 টাকা আছে। তারপর চর্মকারের কাছ থেকে অনেক দাম দর করে 1 জোড়া চপ্পল কিনে ফেললেন মাত্র 50 টাকায়। চপ্পল কিনে পায়ের ভিজে জুতো মোজাগুলো খুলে ফেললেন সর্বানন্দ। তারপর হাত ব্যাগ থেকে সেদিনের খবরের কাগজ বের করে ভেজা জুতো মোজা তার মধ্যে জড়িয়ে ব্যাগে রেখে দিলেন। এবার খালি পায়ে নতুন চপ্পল পরে নিলেন। বৃষ্টি ধরে এসেছে। একটা মিনি বাস এসে সর্বানন্দের কাছে দাঁড়ালো। সর্বানন্দ তাতে লাফিয়ে উঠলেন। শুকনো পায়ে নতুন চপ্পল পরে বেশ আরাম লাগছিল। কিন্তু বিপত্তি হলো বাস থেকে নামার সময়। আবার ঝেঁপে বৃষ্টি এসেছে। এখানেও বাস স্টপ থেকে নামার পর তার বাড়ি প্রায় 5-7 মিনিটের পথ।
তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালালেন সর্বানন্দ। একটু পরে খেয়াল হলো পায়ে নতুন চপ্পল জোড়া রয়েছে। বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। সামনে একটা বকুল গাছ আছে, তার নিচে ঝাপটাটা একটু কম। সেখানে দাঁড়িয়ে চপ্পল দুটো খুলে হাতে নিতে গেলেন সর্বানন্দ। আর অল্পই পথ বাকি, এটুকু পথ খালি পায়ে গেলেও চলবে। কিন্তু পায়ের থেকে জুতো খুলতে পারলেন না সর্বানন্দ। আঠার মতো আটকিয়ে গেছে চপ্পল জোড়া। ওপর দিকে পায়ের পাতা, নিচের দিকে পায়ের তলা, সব আটকিয়ে গেছে চপ্পলের সঙ্গে। বাড়িতে গিয়েও সুবিধে হলো না। কিছুতেই চটি জোড়া পা থেকে খুলতে পারলেন না। তিনি আর সর্বাণী মিলে টানাটানি করলেন। তারপর সর্বাণীর বুদ্ধিমতো গরম জলের গামলায় পা দুটো চোবালেন। তাতে বোধহয় ক্ষতিই হলো। চপ্পল জোড়া আরও এঁটে আটকিয়ে গেল। তখন বিপরীত চিকিৎসা। ফ্রিজ থেকে বরফ বার করে দু পায়ের পাতায় ঘষা হলো। বরফ জলে পায়ের চামড়া কেটে যাবার জোগাড় হলো। তারপরে লাগলো এক শিশি গ্লিসারিন। তেল পদসেবায় ব্যয় হলো, আরও কিছু হলো না। অবশেষে রাতে চপ্পল শুদ্ধ পায়ে সর্বানন্দ বিছানায় শুয়ে পড়লেন। এবং কি আশ্চর্য, সকালবেলা ঘুম থেকে উঠে সর্বানন্দ দেখেন সাপের খোলসের মতো চটি জোড়া পায়ের কাছে পড়ে আছে। সেগুলোকে অবশ্য পাদুকা বলে চেনা যাচ্ছে না, মনে হচ্ছে চামড়ার খেলনা নৌকো। 2. সর্বানন্দের বিপদ। শ্রীযুক্ত সর্বানন্দ দত্ত ঘোরতর বিপদে পড়েছেন। সর্বাণী দেবী বারবার তাকে নিষেধ করেছিলেন। রাজ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সমস্বরে মানা করেছিল। খালি চোখে গ্রহণ দেখার পরিণাম কি হতে পারে সে বিষয়ে যথাবিহিত ভয় দেখিয়েছিল। কিন্তু একগুঁয়ে সর্বানন্দ সে কথা শোনেননি। অথচ কোনো কথাই কখনো শোনেন না সর্বানন্দ। নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে তরল সরল সর্বানন্দের একটা চরিত্রের বড় দোষ, তিনি খুবই একগুঁয়ে। কোনো ব্যাপারে একবার গো ধরলে তিনি ছাড়তে চান না। সর্বানন্দের মনে আছে 1980 সালের ফেব্রুয়ারি মাসে সেই শেষবার যে কলকাতায় পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল, সেবার এত হইচই হয়নি, তবে লোকজন খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। অফিস, আদালত, স্কুল, কলেজ সব বন্ধ ছিল। গ্রহণের সময় রাস্তায় যানবাহন চলেছিল, লোকজন ছিল না। দোকানপাট বন্ধ ছিল, এমনকি আকাশে তারা পর্যন্ত দেখা গিয়েছিল। কিন্তু এবারে একেবারে আলাদা ব্যাপার। সর্বানন্দ ভেবে পাননি এই 15 বছরের সূর্যরশ্মির এমনকি তারতম্য ঘটে গেছে। সন্ধ্যায় পানীয়ের আড্ডায় পদার্থবিজ্ঞানের অধ্যাপক নবতোষ চক্রবর্তীকে সর্বানন্দ প্রশ্ন করলেন, সূর্যের বেগুনি রশ্মিতে কি কোনো দূষণ বিপর্যয় দেখা গিয়েছে? অধ্যাপক নবতোষ একটু ভালো মানুষ গোছের, ব্যাপারটা কিছুটা বুঝে নিয়ে সর্বানন্দকে বললেন, তুমি বোধহয় বলতে চাইছো গতবার খালি চোখে দেখলাম কিছু হলো না, এবার সূর্যরশ্মি কেন এত বিপজ্জনক? সর্বানন্দ বললেন, হ্যাঁ, আমি না ঠিক তাই ভাবছি। নবতোষ এবার একটা বাজে রসিকতা করলেন। জানো না, একজন শতায়ু বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার দীর্ঘ জীবনের রহস্য কি। সেই বৃদ্ধ ব্যক্তি বলেছিলেন, বোধহয় আপনাদের ওই সব জীবাণু, বীজাণু, ভাইরাস, জার্ম এইসব আবিষ্কার হওয়ার ঢের আগে আমি জন্মেছি, তাই এ যাত্রা বেঁচে গেলাম। সর্বানন্দ এই শুনে বলেছিলেন, মানে? নবতোষ বলেছিলেন, বুঝতে পারছো না, তোমার চোখ আর আকাশের সূর্য ঠিকই আছে, কিন্তু এই 15 বছরে ডাক্তারি বিদ্যায় ভয়ঙ্কর সব আবিষ্কার হয়ে গেছে। এই আলোচনার পর সর্বানন্দ খালি চোখে এবারও পূর্ণগ্রহণ দেখার ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কিন্তু খবরের কাগজে নানা রকম বিপজ্জনক বিবৃতি পাঠ করে সর্বাণী তাকে
যথাসাধ্য নিরস্ত করার চেষ্টা করেন। সর্বাণী নানা রকম বিকল্প ব্যবস্থাও করেছিলেন। পুরনো কাঠের আলমারি খুলে একটা কালো পাথরের থালা বার করে তার মধ্যে জল ভরে ছাদে রেখে দিয়েছিলেন। তার আগে 4.5 ঘন্টা টানা রোদ্দুরে লাইন দিয়ে দাঁড়িয়ে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে 2 জোড়া বিশুদ্ধ গ্রহণ চশমা কিনে এনেছিলেন। একটা পুরনো এক্সরে প্লেট পর্যন্ত জোগাড় করেছেন। পাশের বাড়ির রোগীর টিবি আছে, সেই বাড়িতে মাসে মাসে এক্সরে তোলা হয়, সেখান থেকে এক্সরে প্লেটটা পেয়ে গেছেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। সর্বানন্দ খালি চোখে খোলা ছাদে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দর্শন করলেন। আগের বারের মতোই চোখে জলের ঝাপটা দিয়ে নিয়ে চোখ বুজে শুয়ে রইলেন। ভাবলেন এবারেও নিশ্চয়ই কিছু হয়নি, তেমন কিছু টেরও পেলেন না। কিন্তু পরের দিন সকালে খবরের কাগজ পড়ে সর্বানন্দ ঘাবড়িয়ে গেলেন। বলে কি, এখন নয়, 5 বছর পর টের পাওয়া যাবে খালি চোখে সূর্যগ্রহণ দেখার কুফল, পূর্ণগ্রহণ দর্শনে নির্ঘাত পূর্ণ অন্ধত্ব। যদিও বছর 5 পরের ব্যাপার, সর্বানন্দ এখনই ঘামতে থাকলেন। তার মনে হতে লাগলো চোখে অন্ধকার দেখছেন। বিকেলের পানীয়ের আসরে আবার নবতোষের সঙ্গে দেখা। নবতোষ কিন্তু একটা আশ্বাসবাণী শোনালেন, বিষে বিষক্ষয়। এর পরের বার সূর্যগ্রহণ তুমি খালি চোখে দেখে নিও, এবারের দোষ কেটে যাবে। সর্বানন্দ এখন অপেক্ষা করে আছেন পরের বারে সূর্যগ্রহণের জন্য। 3. জয় বাবা শান্তিনাথ। সর্বানন্দের অফিসে তার সঙ্গেই কাজ করেন শান্তিবাবু শান্তিলাল চৌধুরী। বছর 2 আগে পাটনা থেকে বদলি হয়ে এসেছেন। শান্তিবাবু বাংলা ভালোভাবে বলতে পারেন, কিন্তু তাঁর উচ্চারণে কেমন একটা দেহাতি ঘেঁষা টান। শান্তিবাবু অবশ্য বলেন তাঁরা বিহারি নন, তবে কয়েক বছর ধরে পাটনার বাসিন্দা। সর্বানন্দ এবং শান্তিবাবু একই বিভাগে কাজ করেন। প্রায় কাছাকাছি এই দুজনে বসেন। অফিসের কাজকর্ম করতে করতেই টুকটাক কথাবার্তা হয়, গল্পগুজব হয়। কখনো দুজনে টিফিন একসঙ্গে ভাগ করে খান। এই 2 বছরে দুজনের মধ্যে একটা হালকা বন্ধুত্ব গড়ে উঠেছে। শান্তিলালের একটা বড় গুণ এই যে তিনি মদ খান না। মদের প্রসঙ্গ উঠলে এড়িয়ে চলেন। সর্বানন্দ কখনো সখনো শান্তিবাবুকে তার সঙ্গে নৈশবিহারে আমন্ত্রণ করেছেন, কিন্তু শান্তিবাবু সে আমন্ত্রণ গ্রহণ করেননি এবং সরাসরি বলেছেন, আমি ড্রিঙ্ক করা হেট করি, আপনার সব ভালো, কিন্তু এই একটা খারাপ দোষ, ভাবি টোলারেট করে কি করে। ফলে আজকাল সর্বানন্দ শান্তিলালের কাছে মদ্যপ্রাণের প্রসঙ্গ এড়িয়ে যান। এই অফিসে আরও সঙ্গপাঙ্গ আছেন, তারাই তার সঙ্গী হন। সে যা হোক, এর মধ্যে একদিন শান্তিবাবু সর্বানন্দকে বললেন, আজ আমার বাড়িতে চলুন, সন্ধেবেলায় চলুন, এমন জিনিস খাওয়াবো মদের নেশা ভুলে যাবেন। সর্বানন্দ অবাক, একই কথা শুনিয়া আজ মন্থরার মুখে এই রকম মনের অবস্থা হলো তার। শান্তিবাবুকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনার বাড়িতে কি পার্টি টাটি আছে নাকি আজকে? শান্তিলাল বললেন, ওসব জিনিস আমাদের ঘরে চলে না, আজ আমাদের বাড়িতে শান্তিনাথের পুজো, চলুন, বহুত মজা পাবেন। শান্তিনাথের পুজো? নিজের মনেই প্রশ্নটা করে ফেললেন সর্বানন্দ। আপনার নামে গৃহদেবতা প্রতিষ্ঠিত করেছেন নাকি? আমি গিয়ে কি করব? ওসব পুজো টুজো আমার হয় না। শান্তিবাবু বললেন, আরে বাবা, আমার নাম তো শান্তিলাল আছে, আমাদের ঠাকুরের নাম আছে শান্তিনাথ, দেবাদিদেব মহাদেব আছেন উনি, চলুন, মজা পাবেন। আজও সর্বানন্দকে শান্তিলালের সঙ্গে তাঁর বাড়িতে শান্তিনাথের পুজোয় যেতে হলো। গিয়ে দেখলেন পুজোর ছলে সেটা একটা গাঁজার আখড়া। শান্তিলালের বাড়ির লোকজন পাটনায়, তিনি জোড়াবাগানের একটা গলিতে একটা ঘরে একাই থাকেন। সেই ঘরে আরও 5-7 জন দেশওয়ালি ভাই একত্র হয়েছে। তার মধ্যে একজন কাঁধে পইতে, কপালে রক্তচন্দনের ফোঁটা, বোম বোম করে পুজো করছেন। মধ্যে মধ্যে জয় বাবা শান্তিনাথ বলে হাঁক ছাড়ছেন। বাকিরা সবাই তখন তার সঙ্গে কোরাসে ধুয়ো ধরছেন।
হাতে হাতে গাঁজার ছোট ছোট কলকে ঘুরছে। একজনের টান দেওয়া হয়ে গেলে পাশের লোকের হাতে ছিলিমিঙিয়ে দিচ্ছে। গাঁজার ধোঁয়ায় ঘর পরিপূর্ণ। একটু মাদক গন্ধ ঘরে থই থই করছে। ধাপে ধাপে একটা ছিলিম সর্বানন্দের হাতেও এসে গেল। ভদ্রতার খাতিরে সর্বানন্দকে টান দিতে হলো। প্রথমে একটু ঝাঁঝ লেগেছিল, গলা থেকে বুক পর্যন্ত একটা ধাক্কা, ক্রমশ হয়ে গেল। তখন সর্বানন্দ বুঝতে পারলেন এরা যে শুধু গাঁজা খাচ্ছে তাই নয়, নিজেদের মধ্যে গল্পগুজব করছে। এই গল্পগুজব শুনে সর্বানন্দ বুঝতে পারলেন গঞ্জিকা সেবনের মাহাত্ম্য। মদ খেয়ে চুরচুর হয়েও ও ধরনের আলাপ আলোচনা সম্ভব নয়। সর্বানন্দের বাঁ পাশের কালোয়ার ভদ্রলোক বললেন, কি সাংঘাতিক গরম পড়েছে এবার। ডান পাশের হিন্দি হাই স্কুলের মাস্টারমশাই বললেন, এ আর কি গরম, ৭২ সালের গরমিতে আমাদের ভাগলপুরের বাড়িতে হাঁসগুলো পেট থেকে সিদ্ধ ডিম ছাড়ত। এই কথা শুনে সামনের দশাশই ভদ্রলোক, বজরংবলী ব্যায়ামাগারের কুস্তির শিক্ষক, হো হো করে হেসে উঠলেন। বললেন, আরে মুঙ্গেরে আমার মামার বাড়িতে গরমের দুধে গরুর বাঁটে আপনা আপনি দুধ জাল হয়ে ক্ষীর হয়ে যেত। ঝিম মেরে বসেছিলেন শান্তিলাল। তিনি চোখ বোঝা অবস্থাতেই বললেন, আমি তো আজকাল চায়ের জল গরম করি না, কলের জলেই চা পাতা ছেড়ে দিই, তাতেই চা হয়ে যায়। সর্বানন্দ ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। আর নয়, কেউ খেয়াল করছে না, এবার কাটতে হবে। মাথা ঝিমঝিম করছে। ধোঁয়া ভর্তি ঘর থেকে নিষ্ক্রান্ত হতে হতে তিনি শান্তিলালকে বললেন, এই গরমে আমি ধোঁয়া হয়ে গেছি। এই বলে ধোঁয়া কাটিয়ে রাস্তায় বের হয়ে এলেন। চার, দার্জিলিং ভ্রমণ। সর্বানন্দের এক কাকা কাজ করতেন সেলস ট্যাক্স দপ্তরে। সারা জীবন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চাকরি করে বেরিয়েছেন। ভদ্রলোক মহানন্দ দত্ত একবার এক নাগারে প্রায় ৭-৮ বছর ছিলেন দার্জিলিং জেলায়, কখনো কার্সিয়াংয়ে, কখনো কালিম্পংয়ে, আর কখনো বা জেলা সদর শৈলসুন্দরী দার্জিলিং শহরে। খুল্ল তাঁতের সৌজন্যে কিশোর বয়সে সর্বানন্দ বহুবার দার্জিলিংয়ের পাহাড়ে এসেছেন, বিশেষ করে স্কুল কলেজের গরমের আর পুজোর ছুটিতে। সেই থেকে শৈলসুন্দরীর প্রতি দুর্বলতা সর্বানন্দের। তাছাড়া তিনি জানেন পুজোর পরে পরে এই নভেম্বর মাসে দার্জিলিং সবচেয়ে সুন্দর। হাড় হিম করা ঠান্ডা বাতাস নেই, ছিচকাঁদুনে বৃষ্টি নেই, ঝড়ঝড়ের দিন, ঝকঝকে আকাশ, চমৎকার ঠান্ডা। সুতরাং এবার পুজোর ছুটিতে যখন কোথাও যাওয়া হয়নি, তাই সর্বাণীকে খুশি করার জন্য সর্বানন্দ ঠিক করলেন একটু পাহাড়েই ঘুরে আসা যাক। বারবারই সমুদ্রে এবং সমতল ভূমিতে যাওয়া হচ্ছে, এবার দার্জিলিং। শৈশবের স্মৃতি তাকে ডাকছে। কলকাতা থেকে টেলিফোনে কার্সিয়াং, দার্জিলিং এবং কালিম্পংয়ে 3টে মোটামুটি রকম পয়সার হোটেল বুক করা হলো। আজকাল এই এক সমস্যা হয়েছে, ভদ্রস্থ কম খরচের জায়গা পাওয়া কঠিন। হয় খুব দামি জায়গা আছে, 3 তারা 5 তারা, একেবারে তারায় তারায় খচিত হয়ে, অথবা অবসবাসযোগ্য ডরমিটরি, ইঁদুর আর শোলার সঙ্গে সহাবস্থান, তথা নর্দমার পাশের পাইস হোটেল। এ দুটোর মাঝামাঝি প্রায় কিছুই নেই। সুতরাং বেশ কষ্ট করে অনেকের কাছে খোঁজ খবর নিয়ে 3 জায়গায় 3টে মোটামুটি মানানসই হোটেলের ঘর বুক করা গেল। স্বামী স্ত্রীর জন্য যেমন হয়, ডাবল বেডের ঘর। ট্রেনে নিউ জলপাইগুড়ি হয়ে শেয়ার অ্যাম্বাসাডার গাড়িতে চিঁড়ে চ্যাপ্টা হয়ে সর্বানন্দ সর্বাণীকে নিয়ে কার্সিয়াংয়ে এসে নামলেন। সর্বাণীর এই প্রথম পাহাড় ভ্রমণ।
পাহাড়ের গায়ে লম্বা লম্বা পাইন গাছের পাতা ঝিরঝির করে তুলছে নভেম্বরের ঠান্ডা বাতাস মাখা রোদে। সর্বাণী কার্সিয়াং বাস স্ট্যান্ডে নেমে অভিভূত হয়ে গেলেন। তখন সর্বানন্দ বললেন, এখনও তো দার্জিলিং রয়েছে, তারও পরে কালিম্পং, এখনই কি দেখলে? সে যা হোক, পায়ে হেঁটে কিছু দূরে নির্দিষ্ট হোটেল। সেখানে গিয়ে সর্বাণী দেখলেন ঘর বুক ঠিকই করা আছে, কিন্তু দুটো ঘর বুক হয়ে গিয়েছে একটার বদলে, মিস্টার অ্যান্ড মিসেস দত্তের নামে। কোথাও ভুল হয়েছে বুঝতে পেরে সর্বানন্দ একটা ঘর ক্যান্সেল করে দিলেন। দুদিন পরে দার্জিলিং পৌঁছে সেই একই ব্যাপার, হোটেলে দুটো ঘর মিস্টার অ্যান্ড মিসেস এস দত্তের নামে বুক করা। সিজনের সময় ঘরের জন্য লোকজন ঘোরাঘুরি করছে, সুতরাং হোটেলওয়ালা বুকিং ক্যান্সেল করতে মোটেই অসুবিধা করলেন না, কোনো আপত্তিই জানালেন না। আসল বিপত্তি হলো কালিম্পংয়ে গিয়ে। সেখানেও হইয়া একই ব্যাপার, মিস্টার অ্যান্ড মিসেস এস দত্তের নামে দুটো ঘর বুক করা আছে। সর্বানন্দ দ্বিতীয় ঘরটি ক্যান্সেল করতে যাচ্ছেন, এমন সময় অন্য একটি দম্পতি হাঁপাতে হাঁপাতে ছুটে এসে হোটেলের কাউন্টারে সর্বাণীর মুখোমুখি দাঁড়ালেন। তারপর সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনারা কি মিস্টার অ্যান্ড মিসেস এস দত্ত? সর্বানন্দ অবাক হয়ে বললেন, হ্যাঁ। নবাগত দম্পতি জানালেন, দেখুন, আমরাও মিস্টার অ্যান্ড মিসেস এস দত্ত। আপনারা যেখানেই যাচ্ছেন সেখানেই আমাদের ঘরটা ক্যান্সেল করে দিচ্ছেন। সর্বানন্দ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলেন। বন্ধুরা, এখানেই ছোট্ট ছোট্ট 4টি গল্প নিয়ে শেষ হয়ে গেল সর্বানন্দের গল্প। এরকম আরও গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে হোমপেজে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত যত রকম গল্প আমি আপনাদের জন্য আপলোড করেছি সবই পেয়ে যাবেন। নতুন গল্প যতক্ষণ না আনছি সেগুলো শুনুন। আর আজ বিদায় নিই, নমস্কার।